প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি তোমাদের জন্য যে ভিডিওগুলো করতেছিলাম নবম এবং নবম 2024 সালে নতুন কারিকুলামের গণিত বিষয়ের উপর। তো তোমরা দেখো, আমি দ্বিতীয় অধ্যায় বা দ্বিতীয় অভিজ্ঞতা অনুক্রম বা ধারা এর উপর পৃষ্ঠা নাম্বার 35, 36, 37 এবং 38 পেজ থেকে আজকে আলোচনা করব। তো 35 পৃষ্ঠায় বলছে সমান্তর অনুক্রম, অ্যারিথমেটিক সিকোয়েন্স। সমান্তর অনুক্রম বা অ্যারিথমেটিক সিকোয়েন্স। অ্যারিথমেটিক সিকোয়েন্স, অ্যারিথমেটিক সমান্তর অনুক্রম বা অ্যারিথমেটিক সিকোয়েন্স। সমান্তর অনুক্রমটা কি? তো এখানে দুটি ঘটনা দেওয়া আছে, ঘটনা 1, ঘটনা 2। ঘটনা 1-এ ম্যাচের কাঠি হিসেবে তোমরা এই অনুক্রমটি তৈরি করবে। তো ম্যাচের কাঠি এভাবে দিয়ে একটা ত্রিভুজ তৈরি করছে, তারপরে আবার ম্যাচের কাঠি এভাবে দিয়ে আর দুইটা ত্রিভুজ পাশাপাশি রাখছে। তাহলে কয়টা এখানে ম্যাচের কাঠি ব্যবহার হচ্ছে। পরবর্তীতে আবার এখানে ম্যাচের কাঠি একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা ম্যাচের কাঠি ব্যবহার করছে। তো প্রথমে এই প্রথম চিত্রতে 3টি, তোমরা এটা ক্লাস 8-এ করে এসেছিলে। এখানে 5টি, তারপর হচ্ছে 7টি, এভাবে ম্যাচের কাঠি ব্যবহার করা হয়েছে। তো বলছে 1 নম্বর, প্রতিটি চিত্রের জন্য কয়টি করে কাঠি প্রয়োজন, সংখ্যাগুলো ক্রম অনুসারে পাশের ঘরে লিখো। এই বক্সটাতে লিখতে হবে 3টি, তারপরে 3, 5, 7, ডট ডট ডট। তারপরে ঘটনা 2, এটা হচ্ছে ঘটনা 0 পাশের চিত্রের দুটি সংখ্যার পার্থক্য লিখো। তো 5 বিয়োগ 3 সমান 2, 7 বিয়োগ 5 সমান 2, অর্থাৎ সাধারণ পার্থক্য 2। সংখ্যাগুলোর সাধারণ বৈশিষ্ট্য পেয়েছো, পাশের ঘরে তোমার মন্তব্য লিখো। সংখ্যাগুলোর মধ্যে সাধারণ বৈশিষ্ট্য, সংখ্যাগুলোর মধ্যে সাধারণ বৈশিষ্ট্য হলো কি? সাধারণ বৈশিষ্ট্য হলো প্রতিটি পদের সাধারণ বৈশিষ্ট্য হলো পদ পার্থক্য একই। পদ পার্থক্য একই, তা হচ্ছে হলো একই। পদ পার্থক্য একই, সেটা হচ্ছে 2। প্রতিটি পদের পদ পার্থক্য বলতে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, তৃতীয় পদ বিয়োগ দ্বিতীয় পদ, এই পদ পার্থক্যগুলো একই। তাই এটা হচ্ছে সাধারণ বৈশিষ্ট্য। সমান্তর অনুক্রম বোঝানোর জন্য এরা এই ঘটনাটি এনেছে এখানে। তোমাদের তাহলে লক্ষ্য করো, 3, 5, 7, 8, 3, 5, 7, 9, এটা হচ্ছে বিজোড় সংখ্যার একটা অনুক্রম। তো এই বিজোড় সংখ্যার অনুক্রমটির পদ পার্থক্য যদি একই থাকে, অর্থাৎ দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করলে যা হবে 2, তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ করলেও তাই হবে 2, আবার চতুর্থ পদ থেকে তৃতীয় পদ বিয়োগ করলেও যদি একই সংখ্যা আসে, তাহলে এই যদি এরকম পদ পার্থক্যগুলো একই থাকে, তখন আমরা তাদেরকে অ্যারিথমেটিক সিকোয়েন্স বা সমান্তর অনুক্রম বলবো। অ্যারিথমেটিক সিকোয়েন্স বা সমান্তর অনুক্রম বলবো। অ্যারিথমেটিক সিকোয়েন্স বা সমান্তর অনুক্রম বলবো। ঘটনা 2, ধরো তোমার পড়াশোনা শেষ করে একটা চাকরিতে যোগদান করলে। তোমার প্রারম্ভিক মাসের বেতন 25,000 টাকা, বার্ষিক প্রবৃত্তি 500 টাকা। তাহলে তুমি প্রথম মাসে, দ্বিতীয় মাসে, তৃতীয় বছর পর তোমার মাসিক বেতন
হবে যথাক্রমে প্রথম ও দ্বিতীয় তৃতীয় বছরে তোমার মাসিক বেতন হবে যথাক্রমে 25,000 টাকা, 25,500 টাকা, 26,000 টাকা। এখন তুমি পাশাপাশি দুটি বছরের মাসিক বেতনের পার্থক্য হিসাব করো, তাহলে দেখবে প্রতি বছরে তোমার বেতন 500 টাকা করে বৃদ্ধি পাচ্ছে। এই ঘটনা উদাহরণের মধ্যে কোনো বৈশিষ্ট্য লক্ষ্য করলে বৈশিষ্ট্যগুলো নিচের ঘরে লিখো। এখন ঘটনা 2 থেকে আমাদের যে বৈশিষ্ট্যগুলো আসতেছে, প্রথম মাসের বেতন, প্রথম মাসের বেতন 25,000 টাকা, 25,000 টাকা, প্রথম মাসের বেতন 25,000 টাকা। দ্বিতীয় বছরে যায় প্রথম মাসের বেতন, দ্বিতীয় মাসের বেতন দ্বিতীয় বছরে যায় 1 বছর পর এই বেতনটা হবে 25,500 টাকা। তারপরের বছরে যায় তৃতীয় মাসে বেতন হবে 26,000 টাকা। 1 বছর পরে যায়, এটা হবে 1 বছর পরে, প্রতি বছরে যেহেতু 500 টাকা করে বৃদ্ধি পাবে, তাহলে এই ক্ষেত্রেও আমরা দেখতেছি বছর শেষে যে বেতন 500 টাকা করে বাড়তেছে, সেটা হচ্ছে বছর শেষে যে বেতন 500 টাকা করে বাড়তেছে সেটা হচ্ছে এর পদ পার্থক্যের সমান। এটাও 500 টাকা, এই দুটার পদ পার্থক্য 500 টাকা, এরকম করে বাড়তে থাকবে যতদিন চাকরি করবে। তো এই দুটি ঘটনার মধ্যে কোন বৈশিষ্ট্য লক্ষ্য করলে বৈশিষ্ট্যগুলো নিচের খালি ঘরে লিখো। দুটি ঘটনায় প্রতিটি পদের পদ পার্থক্য ব্যবধান একই। এই বক্সে তোমাদের লিখতে হবে, নিচে 35 পৃষ্ঠা একটা বক্স দেওয়া আছে, এই বক্সে তোমাদের লিখতে হবে যে দুটি ঘটনার মধ্যে লক্ষ্য করা গেল যে প্রতিটির পদ পার্থক্য একই, অর্থাৎ সাধারণ অন্তর একই। তাই এই দুটি অনুক্রমী বা সিকোয়েন্স, এই দুইটি অনুক্রম বা সিকোয়েন্স হচ্ছে সমান্তর অনুক্রম। এই কথাটি লিখতে হবে যে দুটি ঘটনা উদাহরণের মধ্যে কোনো বৈশিষ্ট্য লক্ষ্য করলে বৈশিষ্ট্যগুলো নিচের ঘরে লিখো। ও দুটি ঘটনা উদাহরণের মধ্যে বৈশিষ্ট্যগুলো হচ্ছে প্রতিটি সিকোয়েন্সের বা অনুক্রমের পদ পার্থক্য একই। যেহেতু প্রতিটি সিকোয়েন্সের পদ পার্থক্য একই, সুতরাং এই দুটি ঘটনাই হচ্ছে সমান্তর অনুক্রম। এই দুটি ঘটনাই হচ্ছে সমান্তর অনুক্রম। তারপরে 36 পৃষ্ঠায় একক কাজ দেওয়া আছে। এই 36 পৃষ্ঠার একক কাজটা হচ্ছে, এই 36 পৃষ্ঠার একক কাজ, 36 পৃষ্ঠার একক কাজ বলছে যে 1 নম্বর অনুক্রমের বৈশিষ্ট্য কি। অনুক্রমগুলো পর্যবেক্ষণ করো, প্রতিটি অনুক্রমের পদগুলো মধ্যকার বৈশিষ্ট্য লিখো। 1 নম্বর, তো 4, 7, 10 তারপরে 13 ডট ডট ডট, এটা হলো অনুক্রম আর এখানে হলো বৈশিষ্ট্য। এখানে 4, 7, 10, 13 আর বৈশিষ্ট্য হচ্ছে পদ পার্থক্য একই। 7 থেকে 4 বিয়োগ করলেও হলো 7 থেকে 4 বিয়োগ করলে হবে 3, আবার 10 থেকে 7 বিয়োগ করলেও 3, 13 থেকে 10 বিয়োগ করলেও 3, তাহলে বৈশিষ্ট্যগুলো একই। আবার 2 নম্বর অপশনে এসে দেখো যে -2, -6, -10, -14 অনুক্রমের সাধারণ বৈশিষ্ট্য হলো -6 বিয়োগ -2 সমান -4 হবে। আবার -10, আবার বৈশিষ্ট্য আমরা লিখতে পারবো যে -10 -6 অর্থাৎ -10 -6 সমান -4 হবে। পদ পার্থক্যগুলো একই হবে। 3 নম্বর বৈশিষ্ট্যতে তোমরা দেখো 1/2, 1, 3/2, 2 ডট ডট ডট, এখানে বলছে দ্বিতীয় পদ 1 থেকে 1/2 বিয়োগ করলে 1/2, আবার 3/2 থেকে 1 বিয়োগ করলেও 1/2। এগুলো হচ্ছে সাধারণ পদ পার্থক্যগুলো একই, সাধারণ এই অন্তরগুলো একই। এটা হচ্ছে পূর্বের অনুক্রম বা সাধারণ বৈশিষ্ট্য। এখন সমান্তর অনুক্রমের বীজগণিতিক রূপ। সমান্তর অনুক্রম কি, সমান্তর অনুক্রমের বীজগণিতিক রূপ কি? তো তোমরা দেখো পদ পার্থক্যগুলো যদি একই থাকে তাহলে আমরা তাদেরকে সমান্তর অনুক্রম বলবো। এই একক কাজটি তোমাদের বইয়ে পড়ে তো ক্লাস শ্রেণী শিক্ষকের কাছ থেকে দেখাতে হবে, অথবা অ্যাসাইনমেন্ট হিসেবেও জমা দিতে পারো তোমরা তোমাদের শ্রেণী শিক্ষকের নিকট। এখন দেখো সমান্তর অনুক্রমের বীজগণিত রূপ। আমি যে সমান্তর অনুক্রমগুলো, আমি একটা জোড় সংখ্যার উদাহরণ লিখতেছি, প্রতি পার্থক্যগুলো এই পদ পার্থক্যগুলো একই। এখন তোমরা লক্ষ্য করো, এটা প্রথম পদ 2, এখানে আসতেছে 2 প্লাস 2 - 1 × 2, তাহলে 4 হবে।
আসলে তোমাদের কিভাবে বলি, এটা খুব সহজ করে যদি আমরা বলি বীজগণিতের রূপ আকারে, তাহলে এই দুটার মধ্যে পার্থক্য দেখো, এ প্রথম পদ এ, আর প্রতিটার পদ পার্থক্য এখানে যোগ করে দেওয়া হচ্ছে। এখানে 2, এর পদ পার্থক্য কত 2, আচ্ছা 2, এটার পদ পার্থক্য কত 2, এটার পদ পার্থক্য 2, এটার পদ পার্থক্য 2। যদি এরকম পদ ব্যবধান বা পদের প্রতিটা সাধারণ অন্তরটা 2 হয়, প্রতিটা পদের সাধারণ অন্তর নাম এটা, এই পদ পার্থক্যকে আমরা যদি সাধারণ সাধারণ অন্তর সাধারণ অন্তর 2 হয়, তাহলে আমাদের পরের পদগুলো প্রথম পদের সাথে যোগ করে দিতে হচ্ছে। 2 প্লাস 2, তারপরে 2 প্লাস 2টা 2, প্লাস 2 প্লাস 3টা 2। আচ্ছা, এগুলো অনুক্রম আমরা কমা দিয়ে লিখবো, যখন ধারা করব তখন যোগ দিয়ে লিখবো। 2 2, 2 দুগুণে 4, 2 দুগুণে 4 2 6, 3 দুগুণে 6 2 8, আবার 2 প্লাস 4 দুগুণে 8 2 10, এরকম করে এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ, এটা পঞ্চম পদ এখানে দেওয়া আছে। তো তোমরা যদি লক্ষ্য করো, এটা 2, এটা 2 2 4, এটা 2 2 দুগুণে 4 2 6, 3 দুগুণে 6 2 8, আর 4 দুগুণে 8 2 10। এই অনুক্রমগুলো তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখতে পাবে যে এটা 1 নম্বর পদ, এটা 2 নম্বর পদ। তো 2 নম্বর পদের সাথে 1 কম, এখানে 3 নম্বর পদে হলো এটা 3 থেকে 1 কম 2 হয়েছে। এটা 4 নম্বর পদ, এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এটা চতুর্থ পদ, এটা হলো পঞ্চম পদ। তো তুমি লক্ষ্য করো এখানে দ্বিতীয় পদের জন্য 1 বিয়োগ, তৃতীয় পদের জন্য 3 থেকে 1 বিয়োগ, চতুর্থ পদের জন্য 4 থেকে 1 বিয়োগ, পঞ্চম পদের জন্য 5 থেকে 1 বিয়োগ। এখন যদি আমি n তম পদের জন্য বের করি, তাহলে 2 প্লাস n মাইনাস 1 ইন্টু 2 হবে n তম পদের। আসলে আমি যদি এটা বীজগণিত দিয়ে লিখি তাহলে তোমাদের আরো ক্লিয়ার হবে। দেখো a, a প্লাস d, a প্লাস 2d। আমি কি বললাম, প্রথম পদ a সাধারণ অন্তর d, যদি ধরে নেই প্রথম পদ a সাধারণ অন্তর d, প্রথম পদ a সাধারণ অন্তর d, তাহলে a প্লাস 2d, a প্লাস 3d, a প্লাস 4d, a প্লাস 4d, a প্লাস 5d, a প্লাস 5d, এরকম করে আসতে থাকবে। তাহলে দেখো এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা হলো চতুর্থ, এটা পঞ্চম, এটা হলো ষষ্ঠ পদ। তো প্রথম অনুক্রমের প্রথম পদে সাধারণ অন্তর নেই, এটা প্রথম পদ এ, আমি ধরে নিলাম, ধরি এটা হলো প্রথম পদ এ, আর সাধারণ অন্তর হচ্ছে ডি। তাহলে প্রথম পদ এটা আমাদের, এটা হচ্ছে a প্লাস ডিটা হলো দ্বিতীয় পদ, a প্লাস 2dটা হলো তৃতীয় পদ। এটা ভাগ না, আমি বোঝাতে চাচ্ছি যে প্রথম পদ, এটা বাংলিশ হয়েছে, প্রথম পদ, এটা দ্বিতীয়, এটা হলো তৃতীয় পদ। তো তোমরা যে জিনিসটা লক্ষ্য করবে এখানে, যে প্রতি পদে সাধারণ অন্তরগুলো যোগ করে করে বাড়তেছে। এখানে প্রথম পদের জন্য a, তার সঙ্গে পদ পার্থক্য ছিল d, সাধারণ অন্তরটা d, এর সাথে d যোগ করে দিতে হবে, এর সাথে 2d যোগ করতে হবে, এর সাথে 3d যোগ করতে হবে, এভাবে প্রতিটাতে একটা করে d। দেখো তোমরা, প্রথম পদ ছিল 2, 2 এর সাথে একটা 2 যোগ করলে 4, দুইটা 2 যোগ করলে হলো 6, তিনটা 2 গুণ করে, তিনটা 2 যোগ করে আবার 2 যোগ করলে, প্রথম পদ যোগ করলে 8, চারটা 2 4 দোকানে 8, চারটা 2 যোগ করে আবার একটা 2 যোগ করলে হবে 10। তো প্রতি পদে একটা করে ডি বাড়তে আছে, এখানে একটা, এখানে দুইটা, এখানে তিনটা, এখানে চারটা, এখানে পাঁচটা। তো এরকম করে যদি আমরা n-তম পদ বানাই, a প্লাস, এখানে 5 থেকে 1 কম হয়ে 4 হয়েছে, 6 থেকে 1 কম হয়ে 5 এসেছে, 3 থেকে 1 কম হয়ে 4 থেকে 1 কম হয়ে 3 আসতেছে। তাহলে এখানে হবে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এটা n-তম পদের সূত্র। এটা কিসের সূত্র? n-তম পদের সূত্র। তাহলে আমাদের যে কোনো সিকোয়েন্সে যত বড় পদ বের করতে পারো, আমাদের এই সূত্রটা মনে রাখতে হবে, n-তম পদ সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এখানে a হলো প্রথম পদ, a প্রথম পদ, a সাধারণ অন্তর ডি, সাধারণ অন্তর হচ্ছে ডি, সাধারণ অন্তর ডি, n হচ্ছে পদ সংখ্যা, n হচ্ছে পদ সংখ্যা বা পদ সংখ্যা।
একটু মনে রাখতে পারলে আমরা যে কোনো সমান্তর ধারার এই n-তম পদটা বের করতে পারবো। তাহলে n-তম পদ সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এখানে a হলো প্রথম পদ, d হচ্ছে সাধারণ অন্তর, n হচ্ছে পদ সংখ্যা। a হলো প্রথম পদ, d হচ্ছে সাধারণ অন্তর, n হচ্ছে পদ সংখ্যা। আমরা এখন যে কোনো এখানে একটা দলগত কাজ দিয়েছে 36 পৃষ্ঠায়, যে নিচের অনুক্রমটি সমান্তর কোনটি সমান্তর নয় তা দল সকলে আলোচনা করে বের করো। নিচের ছকটির সঠিক উত্তরের জায়গায় টিক চিহ্ন, অন্যথায় ক্রস চিহ্ন দাও, অথবা শ্রেণীতে উপস্থাপন করে সবাইকে দেখাতে হবে। তো তোমাদের এই কাজটি করার জন্য আমাদের যে পৃষ্ঠা নাম্বার 37 পৃষ্ঠার যে কাজগুলো দেওয়া আছে আমি দেখাচ্ছি। এখানে প্রথম অনুক্রমের সিকোয়েন্স এভাবে লেখা আছে। অনুক্রমটি, এটা হলো অনুক্রম, এটা সমান্তর, এটা হচ্ছে সমান্তর নয়, এটা সমান্তর হলে সাধারণ অন্তর আর যৌক্তিক ব্যাখ্যা। সমান্তর হলে সাধারণ অন্তর আর এটা হচ্ছে যৌক্তিক ব্যাখ্যা। যৌক্তিক ব্যাখ্যা। তো প্রথমে তোমরা যে জিনিসটা লক্ষ্য করবে, এটা 1 নম্বরটাই আমি পড়ে দেখাচ্ছি। -4,3 -4,3, 10,17 সাধারণ অন্তর 3 থেকে -4 বিয়োগ করলে হবে 7, 10 থেকে 3 বিয়োগ করলেও হবে 7, 17 থেকেও 10 বিয়োগ করলেও হবে 7, তবে দুইটা দেখালেই হবে। তাহলে সাধারণ সমান্তর, সরি এখানে এটা না, সমান্তর কিনা, এটা সমান্তর ধারা নয়। সমান্তর হলে সাধারণ অন্তর, 3 - -4 = 7, আবার 10 - 3 = 7, আবার 17 - 10 = 7। আর যৌক্তিক ব্যাখ্যা, এটা হচ্ছে পদ পার্থক্য বা সাধারণ অন্তর d সমান হলো 7। এভাবে তোমাদের প্রতিটা করতে হবে। যদি না হয় তাহলে বাদ দিতে হবে সমান্তর যদি না হয়। যেমন 2 নম্বর কাজটি তোমাদের দেওয়া আছে 1, 4, 9, 16, তাহলে এটা 1, 4 নয়, এটা সমান্তর নয় কারণ এটা পূর্ণবর্গ সংখ্যা। সমান্তর নয়, সমান্তরও নয়, তাহলে এটাতে ক্রস হবে। সমান্তর নয়, এটাও সমান্তর নয়, দুটাই এটাতে ঠিক হবে। আর হচ্ছে সমান্তর হলে সাধারণ অন্তর এটাতে নেই, ক্রস হবে। যৌক্তিক ব্যাখ্যা, এটা পূর্ণবর্গ সংখ্যার অনুক্রম যদি আসে আর কি তাহলে বলতে হবে, আর যদি না থাকে তাহলে বলা যাবে না। আবার দেখো তোমাদের 3 নম্বর বক্সে বলছে যে 1/3, 0, 1/3, 2/3, এখানে এটা 0, 1/3, তাহলে এটা সমান্তর ধারা 9। সাধারণ অন্তর হলো 0 - -1/3 সমান হচ্ছে 1/3, এখানে 1/3 - 0 তবু হবে 1/3। এই 2/3 থেকে 1/3 বিয়োগ করলে 1/3 হবে। এটা সাধারণ অন্তর থাকবে, এটা সাধারণ অন্তর d সমান 1/3 হবে। এভাবে যৌক্তিক ব্যাখ্যা তোমাদের দিতে হবে। লাস্ট একটা কাজ দেওয়া আছে, সেই বক্সটির কাজটি হলো যে 4 নম্বর x - 3, x - 5, x - 7, তাহলে এটাও সমান্তর। এটার পদ পার্থক্য হবে x - 5 - x - 3, -x + x কাটা, তাহলে এটা -2 আসবে। আবার x - 7 - x - 5, এটা বিয়োগ করলে এই প্লাসটা মাইনাস হবে, x কাটা, মাইনাস প্লাস, -2 হবে। আর সাধারণ অন্তর d সমান হবে -2। এভাবে ছকগুলো করতে হবে। আশা করি তোমরা বুঝছো। পরবর্তী ধাপে দেখো তোমাদের দ্বিতীয় স্টেপের যে ছকগুলো রয়েছে, এই ছকগুলোতেও তোমরা অনুক্রমের এই কাজগুলো করতে পারবে।
এখন তোমাদের সাধারণত দ্বিতীয় ছকটি দেওয়া আছে এভাবে, অনুক্রমটি প্রথমে দেওয়া আছে যে এখানে আছে অনুক্রম, তারপরে বলছে সাধারণ অন্তর বের করো, সাধারণ অন্তর, পরের তিনটি পদ সহ অনুক্রম, পরের তিনটি পদ সহ অনুক্রম। এখন দেখো যে কাজটা করতে হবে, 1 নম্বর লেখা আছে 4, 14, 24, 34, তারপর সাধারণ অন্তর ডি হলো 40 বিয়োগ 4 সমান 10। আবার আরেকটি পদে দেখো 24 মাইনাস 40 সমান হলো 10। আর এখানে পরের পদ তিনটি পদ লিখতে বলছে, তাহলে 4, 10 যোগ করলে 14, 10 করলে 24, 10 যোগ করলে হবে 34। তারপরে তিনটি পদ লিখতে বলছে, তোমাদের তিনটি পদ 10 যোগ করলে হবে 44, তারপরে হবে 54, তারপরে হবে 64। তৃতীয় ধাপে এসে তোমরা লক্ষ্য করো যে -4, -2, 0, 2 আছে, তাহলে সাধারণত এটা করে দেওয়া আছে, তোমাদের করতে হবে। তাহলে -4, -2, 0, 2 এটার পদ পার্থক্য দেওয়া আছে। প্রথম পদে হচ্ছে -2 -4 সমান সমান 2, আবার 0 -2 মানে 2, 0 -2 মানে 2 - 0 মানে 2, পদ পার্থক্য একই, তাহলে 2 2 করে বাড়তেছে, তাহলে এটা হবে 4, 6, 8, এগুলো এভাবে পূরণ করতে হবে। পরবর্তীগুলো তোমরা অবশ্যই করবে। এখন বলছে তোমরা তো পরবর্তী তিনটি পদ খুব সহজেই বের করতে পারলে, তাই না? কিন্তু তোমরা যদি 120তম পদ বা 350তম পদ নির্ণয় করো, তাহলে তুমি কিভাবে একইভাবে করবে? ভেবে দেখো কাজটি সহজ হবে কিনা। একইভাবে আমরা এটা করতে পারবো না। আমরা n তম পদের যে সূত্রটা ব্যবহার করেছি, সেই n তম পদের সূত্রটি ব্যবহার করব। তো n তম পদের সূত্র ব্যবহার করে আমরা এই সমস্যাটি সমাধান করতে পারবো। n তম পদের এই সূত্র ব্যবহার করার জন্য আমরা এই একটা সমস্যা সমাধান করব, সেটা হচ্ছে উদাহরণ 7। উদাহরণ 7, উদাহরণ 7-এ বলছে যে 7, 11, 15, 19 এটা একটা অনুক্রম, n তম পদ নির্ণয় করো। তাহলে মনে করি এটার n তম পদ বের করব। মনে করি প্রথম পদ a সমান 7, আর সাধারণ অন্তর d সমান 11 - 7, 7 4 11। তাহলে n তম পদ, আমি যে কিছুক্ষণ আগে সূত্রটা বললাম a + n - 1 * d, a হলো প্রথম পদ 7 + n - 1 * d হলো 4, তাহলে 7 + 4n - 4, 4 দিয়ে গুণ করলে 4 4 আর n 4n, 1 আর 4 গুণ করলে -4, 7 থেকে 4 বাদ দিলে 3, অর্থাৎ 4n + 3 n তম পদ এটা। এখন তুমি যত পদের মান বের করতে চাও, যেমন 15তম পদ, এভাবে তুমি n এর মান 15, তো 4 × 15 + 3, অর্থাৎ 4 × 15 = 60 + 3 63 বের করতে পারবে। আবার যদি বলে যে 120তম পদও তুমি বের করতে পারবে, তো 4 × 120 + 3, তো 4 × 48, 480 + 3, অর্থাৎ 483 তুমি বের করতে পারবে। যত পদ বলবে তত পদ তুমি এই সূত্র ব্যবহার করে বের করতে পারবে। তো এই পেজের শেষের দিকে একটা দেওয়া আছে, মাথা খাটাও। মাথা খাটাওটা তুমি এইভাবে করতে পারবে। 7x + 2, 5x + 12, এটা 2x - 1। তুমি দেখো 2 4 6 8 এটা সমান্তর ধারা, তো এই পদটা সমান তার পূর্বের পদ এবং আগের পদের পার্থক্য করলেও হবে, অথবা গড় করলেও হবে, 2 4 + 6 / 2 করলেও হবে। তাহলে আমরা এই তিনটি পদ যদি সমান্তর অনুক্রম হয়, তাহলে x এর মান কত? তাহলে আমরা লিখব প্রশ্ন মতে বা শর্ত মতে লিখে 5x + 12 সমান 7x + 2 যোগ 2x - 1, পদ পার্থক্য করলেও হবে, এভাবে ভাগ করে বের করলেও হবে, গড় করলেও হবে। 2 দিয়ে হলে 5 × 10x + 12 × 24, আর এটা হবে পদ পার্থক্য, গড় 7x + 2 আর +2x - 1, তাহলে 7 আর 2 9,
তাহলে 10x মাইনাস 9x করে দিলাম। আর এখানে 24টা এখানে 2 থেকে 1 বিয়োগ করলে 1 আর প্লাস 24 মাইনাস 24 হয়ে যাবে। তাহলে x সমান হবে -23। এভাবে x এর মান বের করতে পারো। এছাড়াও এই দুটি পদ পার্থক্য সমান ধরেও তোমরা x এর মান বের করতে পারো। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝছো। পরবর্তী ভিডিও সেশনে তোমাদের পরবর্তী পর্যায়ক্রমিক ভিডিওগুলো আসবে। তোমরা অবশ্যই এই ক্লাসগুলো ভিডিও অনলাইনে করতে থাকো, অবশ্যই তোমরা এই সমস্যাগুলো সলভ করতে পারবে। আসসালামু আলাইকুম, ভালো থাকো, সুন্দর থাকো প্রত্যেকে।